আমাদের দেশের যেই রাজনীতি অর্থনৈতিক সমস্যা তৈরি হয়েছে, তো আমরা সকলেই তা দেখছি এবং এর কুলকিনারা করতে পারছি না কেন এই সকল সমস্যাগুলি হইতেছে। তো আমাদের দেশের যে অর্থনৈতিক সমস্যাটা তৈরি হয়েছে তার আলোকে আমি একটি কন্টেন্ট তৈরি করেছি। সেই কন্টেন্টটি দেখলে দেশের অর্থনৈতিক সমস্যা তৈরির একটা গুরুতর বিষয় আপনারা জানতে পারবেন। তো আমি বিশ্বাস করি আপনারা এই ভিডিওটি দেখবেন, দেখলে অবশ্যই দেশের অর্থনীতি সম্পর্কে একটা ধারণা পাবেন। না জেনে কথা বলা বা না জেনে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়া বোকামি। তো সকলকে অনুরোধ থাকবে আমার এই ভিডিওটি দেখুন, কারণ আমরা প্রত্যেকেই চাই আমাদের দেশটা ভালো থাকুক, আমরা ভালো থাকি। বাংলাদেশ ব্যাংকের ছবি আসছে। এই বাংলাদেশ ব্যাংকের ছবিটি বাংলাদেশ মানচিত্রের নিচে রয়েছে। বাংলাদেশ ব্যাংকের ছবির উপরে রয়েছে বাংলাদেশ এবং সর্ব ডানে রয়েছে জাপান এবং বাংলাদেশের উপরে রয়েছে চীন, সবার উপরে রয়েছে রাশিয়া এবং পশ্চিমের দিকে রয়েছে সৌদি আরব। এই পাঁচটা দেশের মধ্যে আন্তঃবাণিজ্যিক সম্পর্কের আলোকে আমাদের অর্থনীতির বাস্তব চিত্রটা বোঝার চেষ্টা করব। দেখেন, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ থেকে শ্রমিক এবং পণ্য জাপান যাচ্ছে। তারা সেখানে গিয়ে শ্রমিক কাজ করে এবং পণ্য যাওয়ার ফলে সেই দেশের মানুষ সেই পণ্য কিনে এবং আমরা জাপান থেকে ডলার পাই। সেই ডলার জাপান থেকে কোথায় আসলো? বাংলাদেশ ব্যাংকে এসে জমা হলো। একইভাবে পরের স্লাইডে আমরা দেখি বাংলাদেশ থেকে শ্রমিক এবং পণ্য সৌদি আরব যাচ্ছে এবং সৌদি আরব থেকে আমরা এই পণ্য এবং শ্রমিকের বিনিময়ে কি পাচ্ছি? ডলার পাচ্ছি। সৌদি আরব থেকে ডলার পেলাম যা বাংলাদেশ ব্যাংকে জমা হলো। তাহলে আমরা এখানে দুটি স্লাইডে দেখতে পেলাম জাপান থেকে ডলার পেলাম যা বাংলাদেশ ব্যাংকে জমা হলো এবং সৌদি আরব থেকে ডলার পেলাম যা বাংলাদেশ ব্যাংকে জমা হলো। এইবার আসেন আমরা এই ডলার দিয়ে কি করি। আমাদের বাংলাদেশ ব্যাংকে ডলার জমা হইল বা আমরা যেটাকে বলি রিজার্ভ। কিভাবে এই রিজার্ভটি কাজ করে সেটা আমাদের এখন দেখি। দেখেন, বাংলাদেশ ব্যাংক কি করে? বাণিজ্যিক ব্যাংকগুলিকে ডলার বিক্রি করে। বাণিজ্যিক ব্যাংক বাংলাদেশ ব্যাংক কাছ থেকে ডলার কিনে। কিসের বিনিময়ে কিনে? টাকার বিনিময়ে। বাণিজ্যিক ব্যাংকগুলি টাকা দিয়ে ডলার কিনে, সেই ডলার তারা বিক্রি করে ব্যবসায়ীদের কাছে। দেখেন, এখানে ছবিতে দেখা যাচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলি বাংলাদেশ ব্যাংকে টাকা দিচ্ছে, বিনিময়ে তারা ডলার কিনছে। কেন্দ্রীয় ব্যাংক থেকে ডলার যাচ্ছে বাণিজ্যিক ব্যাংকে, বাণিজ্যিক ব্যাংক থেকে টাকা যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংকে। ফলে কি হচ্ছে? আমাদের ব্যবসায়িক ক্ষেত্রে টাকা কমে যাচ্ছে। যেই পরিমাণ টাকা প্রয়োজন সেই পরিমাণ টাকাই থাকছে। অতিরিক্ত টাকাটা আমরা যা ডলার কিনছি সেই টাকাটা বাংলাদেশ ব্যাংকে জমা হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক, অগ্রণী ব্যাংক এবং সোনালী ব্যাংকের মাধ্যমে এই প্রক্রিয়াটি দেখানো হয়েছে। সোনালী ব্যাংক যে বাংলাদেশ ব্যাংক থেকে ডলার ক্রয় করেছিল বা কিনেছিল, সেই ডলার কি করছে? ব্যবসায়ীর কাছে বিক্রি করছে। এখানে ডান দিকে ব্যবসায়ী সোনালী ব্যাংক থেকে ডলার ক্রয় করে তা চীনে নিয়ে গেল। চীনে নিয়ে গেল কেন? দেখেন, চীনে নিয়ে গিয়ে ওই ডলার চীনের ব্যবসায়ীকে দিয়ে সেখান থেকে ব্যবসায়ী, আমাদের বাংলাদেশি ব্যবসায়ী কি আনলো? মেশিনারি যে সকল যন্ত্রপাতিগুলি আছে, অর্থাৎ শিল্প কারখানা গড়ার জন্য যে সকল যন্ত্রপাতিগুলি আছে, সেই সকল যন্ত্রপাতি ব্যবসায়ী কি করে? এই ডলার দিয়ে চীনের থেকে কিনে নিয়ে আসলো। কিন্তু সেই লেনদেনটা সম্পন্ন করতে হয় ডলারে। ওই বাংলাদেশ ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকে আসলো ডলার এবং সেই ডলার কি ব্যবসায়ীর হাত ধরে আবার বিদেশ চলে গেল এবং বিনিময়ে কি আসলো? দেখেন, এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি মূলধনী যন্ত্রপাতি আসলো।
আগের স্লাইডের মতো এই স্লাইডেও দেখেন কি দেখা যাচ্ছে, যে বাণিজ্যিক ব্যাংক থেকে ব্যবসায়ী ডলার কিনলো, সেই ডলার দিয়ে রাশিয়া থেকে সে গম কিনে আনতেছে। এইবার এই গম এবং মেশিন দ্বারা বাংলাদেশের অভ্যন্তরে অর্থনৈতিক কর্মযজ্ঞ শুরু হবে। এই স্লাইডটিতে আমরা বিষয়টাকে একবারে দেখিয়েছি, যে ব্যবসায়ী ডলার দিয়ে মূলধনী যন্ত্রপাতি কিনে আনলো বাংলাদেশে এবং রাশিয়া থেকে গম কিনে বাংলাদেশে আনলো। গম এবং মূলধনী যন্ত্রপাতি আসলো, আসার পর দিয়ে এবার দেশে অর্থনৈতিক কর্মযজ্ঞ শুরু হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ওই ব্যবসায়ী কি করছে, চীন থেকে যেই মেশিন কিনে এনেছিল সেটা এই বাংলাদেশে সে কারখানা বানাইছে এবং সেই কারখানায় সে গম ভেঙে ময়দা তৈরি করছে বা আটা তৈরি করছে। আটা অথবা ময়দা বানানোর ক্ষেত্রে লোক কাজ করছে, এখানে 3 জন শ্রমিক দেখানো হয়েছে। তো সেখানে সারা বাংলাদেশে এই রকম কারখানায় কাজ করলে হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিকের কাজ হয়। এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি ব্যবসায়ী মাঝে বসে আছে এবং সে তার আটা বা ময়দা সে বিক্রি করছে। সেইখানে দেখেন পরিবার থেকে টাকা আসছে ব্যবসায়ীর কাছে এবং সেই ব্যবসায়ী ওই পরিবারকে কি দিচ্ছে, আটা দিচ্ছে। আটার বিনিময়ে সে টাকা পাচ্ছে। ডান সাইড থেকে দেখেন একজন বেকারি কি করলো, সে টাকা দিল ব্যবসায়ীকে সে টাকা দিয়ে ময়দা কিনলো, যা আমাদের ছবির মাধ্যমে আমরা দেখিয়েছি। মিষ্টির দোকানদার কাছ থেকে ব্যবসায়ী টাকা পাচ্ছে, বিনিময়ে ব্যবসায়ী তাকে ময়দা দিচ্ছে। বড় বড় কোম্পানি যারা বিস্কিট তৈরি করে, সেই বিস্কিট চানাচুর তৈরি করে, তারা আবার কি করছে, টাকার বিনিময়ে ময়দা কিনে সেই ময়দা দিয়ে আবার কি বিস্কিট তৈরি করছে। বেকারির দোকানে 3 জন শ্রমিক দাঁড়িয়ে আছে। নিচে যে মিষ্টির দোকানদার মিষ্টি বানাচ্ছে সেখানে শ্রমিকের দরকার, এবং বড় বড় কারখানাগুলিতে যে বিস্কিট বানায় সেখানেও শ্রমিকের দরকার। তারা শ্রমিক ব্যবহার করে এই কাজগুলি সম্পন্ন করতেছে। এইরকমই হয়ে থাকে একটা অর্থনীতিতে, এইভাবেই কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। আমরা দেখতে পাচ্ছি 6টি ছবি, একটি হিমায়িত পণ্য, গার্মেন্টস পণ্য, চামড়া পণ্য, ঔষধ পণ্য, পাটজাত পণ্য এবং আইসিটি পণ্য। দেখেন এইগুলি করার জন্য প্রতিটা ব্যবসায়ীকে কিন্তু প্রচুর শ্রমিক ব্যবহার করতে হয়। তারা শ্রমিক ব্যবহার করে এবং এই সকল প্রোডাক্টস তৈরি করে বিদেশে রপ্তানি করে। ওই যে আমরা প্রথম দেখিয়েছিলাম বিদেশে পণ্য এবং বা শ্রম বিক্রি করে সেখান থেকে আমরা ডলার পেয়েছিলাম, যেই ডলার রেমিটেন্স বলি বা রিজার্ভ বলি বাংলাদেশ ব্যাংকে জমা হয়েছিল। আমি এখানে 4টা পণ্যকে 4টা দেশে দেখিয়েছি। দেখেন সৌদি আরব গেল, চীন গেল, জাপান গেছে এবং রাশিয়া। জাস্ট বোঝানোর সাথে আমি এটা দেখিয়েছি, কিন্তু এইভাবে বাংলাদেশের বাণিজ্য পৃথিবীর অনেক দেশের সাথে রয়েছে। বাংলাদেশ শ্রমিক রপ্তানি করে, পণ্য রপ্তানি করে, সেখান থেকে ডলার পায় এবং সেই ডলার বাংলাদেশ ব্যাংকে এসে জমা হয়। সেই ডলার দিয়ে আবার ব্যবসায়ীরা বিদেশ থেকে মূলধনী যন্ত্রপাতি আনে এবং কাঁচামাল আনে, সাথে বাংলাদেশের কাঁচামাল এবং শ্রমিক একত্রিত করে কারখানা তৈরির মাধ্যমে বিভিন্ন পণ্য উৎপাদন করে সেটা বিদেশে বিক্রি করে। বিগত দিনগুলিতে বাংলাদেশে যে সমস্যাটা হয়েছে, ব্যবসায়ীরা বাণিজ্যিক ব্যাংক থেকে ডলার কিনেছে, সেই ডলার বিদেশে পাচার করে দিয়েছে। বিদেশে পাচার করে দিয়ে সেই ডলার বিদেশে ব্যাংকে জমা হয়েছে, কিন্তু বাংলাদেশে কোনো যন্ত্রপাতিও আসেনি, কোনো কাঁচামালও আসেনি। ফলে কি বাংলাদেশের অভ্যন্তরে যে কর্মযজ্ঞটা, যে বা শ্রমিকের যে চাহিদা তৈরি হওয়ার কথা ছিল সেটা হয় নাই। না হওয়াতে কি হয়েছে, বাংলাদেশের অভ্যন্তরে প্রচুর পরিমাণে বেকার লোক রয়ে গিয়েছে। ফলে দেশে একটা অরাজকতা তৈরি হচ্ছে। কারণ আপনি যখন একটা লোকের কাজ না থাকবে, তার ইনকাম না থাকবে, তখন সে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে না। তার স্বাভাবিক জীবনযাপন করার জন্য অবশ্যই তার ইনকাম দরকার এবং সামাজিক অবস্থান দরকার। তো
তো সেই কাজটা তো হয় নাই, না হওয়াতে আমাদের এই অর্থনীতির ভিতরে একটা গভীর সংকট তৈরি হয়েছে, যে কর্মসংস্থান হয়নি, ফলে বেকার সমস্যা। এই বেকার সমস্যার কারণে আমাদের সমাজে বিশৃঙ্খলা দেখা দিচ্ছে, অশান্তি দেখা দিচ্ছে। যেই যেই ছেলেটা মাস্টার্স কমপ্লিট করেছে, সেই ছেলেটা যখন কোনো কাজ নেই, তার জীবনে সে নিশ্চয়তা খুঁজে পাচ্ছে না, এবং সে কি করবে সেটা বুঝতে পারছে না। সে আতঙ্কের ভিতরে আছে, তার জীবন নিয়ে সে কি করবে, তার সে সংসার করবে সেই সাহসও পাচ্ছে না। কেননা তার কাজ না থাকলে, তার ইনকাম না থাকলে সে কিভাবে সংসার করবে। এইভাবে আমাদের এই রাষ্ট্রের অভ্যন্তরে একটা জটিল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য ধৈর্যের বিকল্প কিছু নাই। আমাদের এই দেখেন, বাংলাদেশ থেকে ব্যবসায়ীরা টাকা নিয়েছে, আমলারা টাকা নিয়েছে, এরপরে রাজনীতিবিদরা টাকা নিয়েছে, দেশে যে যেইভাবে পেরেছে সেইভাবেই ডলার বিদেশে নিয়ে গেছে, আমাদের বাংলাদেশ ব্যাংকে লুজার করে দিয়ে গেছে। ফলে কি, বাংলাদেশ ব্যাংকে যেহেতু ডলার নেই, তাহলে বিদেশে একটি কোম্পানি বাংলাদেশে কেন বিনিয়োগ করবে বলেন? কারণ ওরা তো বাংলাদেশি টাকায় বিদেশ নিয়ে যেতে পারবে না। বাংলাদেশি টাকা বিদেশে নিয়ে গেলে তো কোনো লাভ হবে না, বা সেটা কোনো কাজে লাগবে না। এটা বিদেশি বাণিজ্য, এটা চলে না। তো সেখানে তারা নিবে ডলার। সেই ডলার তো বাংলাদেশ ব্যাংকে নাই, না থাকার কারণে বড় বড় ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে আসছে না। ফলে কি হচ্ছে, আমাদের বেকার সমস্যা রয়ে গেছে। অতএব এই সমস্যা থেকে উত্তরণের জন্য ধৈর্যের কোনো বিকল্প নেই। আমাদের সকলকেই গঠনমূলক ভূমিকা থাকতে হবে। আমরা একজন আরেকজনকে দোষ দিতে পারবো, ও প্রকৃতপক্ষে দোষ আমাদের প্রত্যেককেই নিতে হবে। কেননা আমরা নিজেরাই চোর বাটপারদেরকে ক্ষমতায় বসিয়েছিলাম। আমরা আমাদের দায়িত্বে প্রত্যেকেই অবহেলা করেছি, যার জন্য আজকে আমাদের এই ভোগান্তি। আপনারা আমার এই ভিডিও দেখে ন্যূনতম একটা ধারণা দেশের অর্থনীতি সম্পর্কে পেয়েছেন। আসলে দেশের অর্থনৈতিক মূল সমস্যাটা কোথায় সেই সম্পর্কে একটা ধারণা পেয়েছেন। এর পরবর্তীতে আমি আরো কিছু ভিডিও দিব, সেখানে কয়েকটা পর্বে দেশের সার্বিক অর্থনৈতিক চিত্রটা তুলে ধরার চেষ্টা করব। একটা পর্বে দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিও, তাই কয়েকটা পর্বে আমি দেশের সার্বিক অর্থনৈতিক চিত্রটা তুলে ধরার চেষ্টা করব। তো এখানে শুধু আপনার দেশের অর্থনীতি না, আপনি যদি এই ভিডিওগুলি দেখেন তাহলে সামগ্রিক অর্থনীতি, আপনার পারিবারিক অর্থনীতি, ব্যক্তিগত অর্থনীতি সম্পর্কে একটা সাম্যক ধারণা পাবেন, যা দিয়ে আপনি আপনার সংসারকে সাজাতে পারবেন এবং আপনার পরিবারকে পরিকল্পিতভাবে এগিয়ে নিতে পারবেন। তো আমরা প্রত্যেকেই যেটা প্রত্যাশা করি, যে আমরা ভালো থাকতে চাই। মূলত ভালো থাকার মূল চাবিকাঠি জ্ঞান। জ্ঞান না থাকলে ভালো থাকার কোনো সুযোগ নেই। তো জানতে হবে, জ্ঞানের আলোকে সিদ্ধান্ত নিতে হবে, তাহলেই ভালো থাকা সম্ভব। আমার এই ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।